চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে ইউক্রেনে পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের মাসুন্দি গ্রামের বাসিন্দা নাজিউর রহমান। কিন্তু ইউক্রেনের গোলা বারুদের আতঙ্ক নিয়ে বাড়ি ফিরলেন মুর্শিদাবাদের ভরতপুরের নাজিউর। বুধবার ভরতপুরের মাসুন্দি গ্রামের বাড়িতে ফেরেন নাজিউর। ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে পরিবার। যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাটানো প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা জানালেন নাজিউর বলেন, গত 23শে ফেব্রুয়ারি গোটা ইউক্রেনে বেজে ওঠে সাইরেন। যুদ্ধ ঘোষণা হয়। কিছু সময় পরেই শোনা যায় মিসাইল পড়ার বিকট আওয়াজ। মৃত্যু হয় অনেকের। সেই সব মুহূর্ত আতঙ্কে কাটানো প্রতিটা রাত মনে করলে এখনো বুক কেঁপে ওঠে তার। ইভানুর ফ্র্যাঙ্কনুর শহরেই থাকতেন তিনি। তবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হতেই অন্যান্য ভারতীয় পড়ুয়াদের মতোই আটকে পড়েন নাজিউর। ব্যাহত হয় বিমান পরিষেবা। কার্যত যুদ্ধ পরিস্থিতিতেই ইউক্রেনে আটকে থাকেন নাজিউর। উল্লেখ্য, গত বছর 12ই ডিসেম্বর ইউক্রেনে ডাক্তারি পড়তে যান তিনি। ডাক্তারি পড়ার জন্য ভর্তিও হয়েছিলেন। হোস্টেলে থেকেই পড়াশোনা করতেন। তিনি জানান, 26শে ফেব্রুয়ারি সেখানে হামলা হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েন। তারপর দিন রাত বাড়ি ফেরার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। রোমানিয়া বর্ডার হয়ে বিমানবন্দরে এসে দেশে ফেরেন। এদিকে চরম উৎকণ্ঠায় বাবা রেজাউর রহমান ও মা রাজিয়া খাতুন সহ পরিবারের সকল সদস্যরা। অবশেষে ভারতীয় দূতাবাসের তৎপরতায় দেশে ফিরলেন নাজিউর। যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাটানো প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা জানালেন নাজিউর। আমি থাকতাম ইভানো ফ্র্যাঙ্কভিক সিটিতে। তো লাস্ট ওয়েডনেসডে সকাল 5:30টার সময় মার্শাল ল ফলো হয় আমাদের সিটিতে গিয়ে গোটা ইউক্রেনে। তো এমার্জেন্সি সাইরেন বাজে গোটা সিটিতে। তো আমরা প্রথমে ভেবেছিলাম কি মেবি বিকজ অফ ফায়ার, আগুন লাগার জন্য হয়েছিল। বাট যখন ভালো করে সাইরেনটা শুনি, ইট ওয়াজ এমার্জেন্সি সাইরেন। আমরা ফোন চেক করি, তখন সব জায়গায় মার্শাল ল ফ্ল্যাশ হচ্ছিলো। গোটা সববারই ফোনে সব ট্যাক্সে মার্শাল ল ইজ ইমপ্লিমেন্টেড, ইউক্রেন ইজ আন্ডার অ্যাট্যাক, খারকিভ ইজ আন্ডার অ্যাট্যাক, কিভ ইজ আন্ডার অ্যাট্যাক। তার 15 মিনিট পরে আমাদের সিটিতে মিসাইল লঞ্চ হয়। আমাদের সিটিতে মিসাইল আপনার এয়ারপোর্টের এরিয়ার কাছে লঞ্চ হয়। ইনফ্যাক্ট রাশিয়ার এটাই প্ল্যান ছিল কি যত কান্ট্রি যত ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস আছে প্রথমে সেটাকে নষ্ট করা হোক। বাট আমাদের সিটিতে এয়ারপোর্টে না পড়ে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে পড়েছিল। তো নিউজ ছিল না কি কতজনা মারা গেছে বা কিছু, বাট হ্যাঁ রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে পড়েছিল। তো অবভিয়াসলি মানুষ মারা গিয়েছিল। তারপরে আমরা ডিনেরই অফিস, ইন্ডিয়ান এম্বাসি সবার সাথে কথা বলতে স্টার্ট করি কি এই সিচুয়েশানে কী করা উচিত। ইন্ডিয়ান এম্বাসি আমাদেরকে এটাই বলছিল কি যে যেখানে আছো শেল্টারলি সেখানে থাকো, বাড়ি থেকে বেরায়ও না। মার্শাল ল ইমপ্লিমেন্ট হয়ে গেছে। যদি কিছু সিনারিও আসে, যদি কিছু কনফার্মেশন আসে আমরা বলে দেবো তোমাকে। তো আমরা প্রায় সেদিনটা ওয়েট করি, তারপর দিনটা ওয়েট করি, কিন্তু কোনো কনফার্মেশন আসে না। তো আমরা বাস বুক করে ইন্ডিয়ান এম্বাসি রোমানিয়ার সাথে কথা বলে আমরা বেরিয়ে যাই। ইন্ডিয়ান এম্বাসি রোমানিয়া এটাই বলেছিল কি তোমরা এখানে থাকিও না, তোমরা বাস বুক করে যেমনভাবে হোক বর্ডারে পৌঁছিয়ে যাও, বর্ডারটা বুক করো, আমরা সব দেখে নেবো এখান থেকে। তো আমরা 4টের সময় বাস বুক করে এখান থেকে বেরিয়ে যায়। আমাদের হোস্টেল ওনার যে ছিল সে বাসটা বুক করেছিল। পার পারসন আমরা পে করেছিলাম বাসটার জন্য। তো আমরা সিটি থেকে বেরাই। প্রায় 1 ঘন্টা পরে সিটিতে আবার মিসাইল লঞ্চ হয় আমাদের সেম সিটিতে। তো যত বন্ধু ছিল তারা বলছিল কি ভাই সিটিতে আবার লঞ্চ হয়েছে, আমরা শেল্টার হোমে যাচ্ছি। তো আমরা বেরিয়ে যাওয়ার পরে প্রায় 7:45-8টার দিকে আমরা বর্ডার পৌঁছে যাই। কিন্তু বর্ডার এক্স্যাক্টলি পৌঁছায় না, আপনার ট্রাফিক জ্যাম ছিল অনেক বেশি বর্ডার এরিয়াতে। তো আমাদেরকে বাস থেকে নেমে আপনার বর্ডার পর্যন্ত যেতে হয়েছিল। তো আমরা 8:30টার দিকে বর্ডার পেয়েছিলাম। অ্যান্ড বর্ডারে যে এটা দেখি কি অনেক সব কান্ট্রি, আপনার আরেবিয়ান হোক, ইজিপশিয়ান হোক, তারপরে আপনার প্যালেস্তিন, ইসরায়েলের সব মানুষ এখানে দাঁড়িয়ে আছে। ইউক্রেনিয়ানসও দাঁড়িয়ে আছে বর্ডারটা ক্রস করার জন্য। বাট সবাইকে ক্রস করতে দিচ্ছিল না, আস্তে আস্তে করে মানুষ ক্রস করতে দিচ্ছিল। তো আপনার সবাইকে আস্তে আস্তে ক্রস করতে দিয়েছিল। তুমি তোমার স্কুল থেকে মানে বর্ডার যে এসছো সেটা কত ঘন্টা পায়ে হেঁটে এসছো না বাসে এসছো, বা কতক্ষণ সময় লেগেছিল? আমরা বাসে এসেছিলাম, বাস বুক করে এসেছিলাম। পার পারসন 1500 গিভেনাস পড়েছিল, 4500 টাকার কাছাকাছি ইন্ডিয়ান রুপিসে। আর আমাদের এক্স্যাক্টলি আমি কিলোমিটারটা আমার মনে পড়ছে না, বাট সময়টা 4.5 ঘন্টার কাছাকাছি আমাদেরকে বর্ডারে পেতে টাইম লেগেছিল।
তো তারপরে আমরা এখানে বর্ডারে বর্ডারে যখন পৌঁছালে তখন বর্ডারের যে পরিবেশ মানে কিরকম পরিস্থিতির মধ্যে, মানে স্কুল থেকে একটা যুদ্ধ পরিস্থিতির কাছে তুমি যে ফিরে আসার পরে তুমি যে বর্ডারে পৌঁছালে তখন তোমাদের কিরকম অনুভব হচ্ছিল, বা সেখানে সহযোগিতা বা সাহায্য কিরকম পেয়েছিল? বর্ডারে কোনো সাহায্য ছিল না, টু বি ট্রু। কোনো ইন্ডিয়ান এম্বাসির মানুষ ছিল না, কেউ ছিল না। জাস্ট আমরা ছিলাম আর অন্য মানুষরা ছিল, ইউক্রেনের আর্মি ছিল। আমরা থেকে জাস্ট বর্ডারটা ক্রস করার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। ইনফ্যাক্ট লাইনও নয়, সবাই ক্রাউড করে দাঁড়িয়েছিলাম, কোনো লাইন সাইন ছিল না। সবাই ধাক্কা মুক্কি করে ঢুকছে, আর্মি সবাইকে ঢাকিলছে, ঠিক আছে, সবাইকে ঢাকিলছে, পেছনে ঢাকলাইছে, আর খুব চিল্লিয়ে বলছে কি আমি গুলি মেরে দেবো সবাইকে, ঠিক আছে। তো খুব ভয়ানক প্যানিক সিচুয়েশন ছিল, টু বি ট্রু। বাট আমাদের পার্সেন্টেজ, আমাদের ব্যাচের মেয়ে বেশি ছিল আমাদের বাসটাতে। কিন্তু সবথেকে ভালো কথা এটা হয়েছে কি ছেলেরা সাফার করেছে, মেয়েরা নয়। কারণ মেয়েদেরকে ইউক্রেনিয়ান হোক, রাশিয়ান হোক, যেখানে কান্ট্রির মেয়েরা হোক, ছোটো ছেলে আর মেয়েদেরকে এন্টার করতে হয়েছিল বর্ডারে। তো মেয়েরা আগেই ঢুকে গিয়েছিলো বর্ডারে। সো আমি বহুত স্যাটিসফাইড ছিলাম কি হ্যাঁ মেয়েরাটা ঢুকে গেছে, আমাদের আস্তে আস্তে হচ্ছে। তো আমাকে পার্সোনালি 12 ঘন্টা লেগেছিলো বর্ডারটা ক্রস করতে, রোমানিয়া বর্ডারটা পেতে। আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আপনার -4 -5 ডিগ্রি চলছিল সেই টাইমে। অ্যান্ড 12 ঘন্টা ওই টাইমে আমরা দাঁড়িয়েছিলাম, বসার জায়গা নাই, কোনো শেল্টার নাই, জাস্ট লাইনে দাঁড়িয়েছিলাম বর্ডার ক্রস করার জন্য। তো সকাল 8:30টার সময় আমি রোমানিয়া বর্ডার পার হয়েছে বর্ডারে। অ্যান্ড যারা বর্ডারে আছে তাদের কথাও ঠিক আছে কি হ্যাঁ ওরা সেফ আছে, বাট থিঙ্ক অ্যাবাউট কিভ অ্যান্ড খারকিভ স্টুডেন্টস। এখনও ওরা ফেসে আছে, এখনও বোম শেল্টার আছে। কালকে একটা নিউজ, আপনারা যদি পাননি, একটা নিউজ এসেছে কালকে, একটা 4th ইয়ার স্টুডেন্ট মারা গেছে। তো আমি বলছি যদি খারকিভ থেকে স্টুডেন্টস না বাই করা হয়, জলদি না বাই করা হয়, তো রোজ এই নিউজটা আসবে, রোজ কেউ না কেউ, রোজ নতুন চেহারা বা নতুন নাম হবে রোজ। কারণ ওইখানে প্রতি ঘন্টায় মিসাইল পড়ছে, প্রতি ঘন্টায় কিছু না কিছু হচ্ছে খারকিভে। আর সবাই জিজ্ঞেস করছে কি খারকিভ স্টুডেন্টস বেরিয়ে কেন আসছে না। নিজের সিটিতে যখন মিসাইল পড়ে তো মানে প্রতি 1 ঘন্টার মধ্যে কিছু না কিছু হচ্ছে, তো আপনি যেখানে সেফভাবে বসে আছেন আপনি কি ওই জায়গাটা ছাড়তে চেষ্টা করবেন? কোনোদিন করবেন না। তো তার জন্য ওরা বেরাতে পারছে না। বম শেল্টারে মিসাইল পড়লে কিচ্ছু হয় না, আমিও জানি, কিন্তু খাবার, ওয়াশরুম, লিভিং স্ট্যান্ডার্ডস কেমনভাবে আছে আপনি ইম্যাজিন করতে পারবেন না, জাস্ট ইম্যাজিন করতে পারবেন। শেল্টার জমিনের নিচে থাকে, তো না ইন্টারনেট আছে, না কোনো কানেক্টিভিটি কারোর সাথে না। ইনফ্যাক্ট আমার খারকিভের স্টুডেন্টস, আমার ফ্রেন্ডস, তাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না। তো তুমি যে সমস্ত ফ্রেন্ড মানে যারা ভারতীয়, তোমার ফ্রেন্ড যারা আটকে আছে, তাদের জন্য তুমি কি আবেদন করছো আর কি, তাদের কি বার্তা দিচ্ছ? আমি ওরা তো যা পারছে ওরা নিজের এন্ড থেকে করছে। আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে চাই কি প্লিজ স্যার, প্লিজ all of you who is watching this video, please do something for those students because they are not adults. We are like 18 to 24 years old students. What we gonna do in this panic situation? We are just students who have stuck in such a position that's like new to us, like totally new to us. নতুন কিছু আমাদের জন্য, আমরা কোনোদিন এই জিনিসটা ফিল করিনি। And just not for Indians, like think about everyone who is in war. I have Ukrainian friends too in that situation, and they are like stuck and they can't contact me. Like past 2 days we have no contact and all, because I think there is internet issue or something like that. I have no contact, they are alive or they are dead, I don't even know that part also, and that's so much breaking me from inside. Like I don't know how much time it will take to literally heal me in this position, but I don't know. It's very painful, it's very depressing to know all this and going through all this. I would say that. And I would plead to Indian government, please do something for those. They are just hopeless kids, I would say. ভরতপুর থেকে জয়দুল শেখের রিপোর্ট, NBTV।